যুক্তরাষ্ট্র। টানা 7 মাসের বেশি সময় ধরে গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে 35,000-এর বেশি ফিলিস্তিনি। এর মধ্যে 24 ঘন্টায় নিহত হয়েছেন 82 জন। জাতিসংঘ জানিয়েছে যে গাজায় নিহতের মধ্যে 56% নারী এবং শিশু। এদিকে ইসরায়েলি হামলায় গাজায় এক জাতিসংঘ কর্মীর মৃত্যু হয়েছে। দেখুন সৃষ্টি ঘটকের প্রতিবেদন। গাজার সব জায়গায় হামলা জোরদার করেছে ইসরায়েল। মঙ্গলবারও নুসেইরাত শরণার্থী শিবির, জাবালিয়া, গাজা সিটি, রাফা সহ বিভিন্ন জায়গায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে স্থলাভিযানও অব্যাহত থাকে। এসব হামলায় হতাহত হন বহু ফিলিস্তিনি। একই দিন দক্ষিণ গাজার একটি হাসপাতালে যাওয়ার সময় ইসরায়েলি হামলায় জাতিসংঘের এক কর্মী নিহত হয়েছে। আহত হয়েছে অপর এক কর্মী। এই মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এ ঘটনায় নিন্দা ও পূর্ণ তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি। যুদ্ধ শুরুর পর থেকে চরম মানবিক সংকটে থাকা গাজাবাসীর জন্য আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পাঠানো ত্রাণবাহী ট্রাকের বহরে গেল কিছুদিন ধরে হামলা করছে বিক্ষুব্ধ ইসরায়েলিরা। মঙ্গলবারও গাজার উদ্দেশ্যে রওনা দেয়া ত্রাণবাহী ট্রাকের বহরে আগুন ধরিয়ে দেয় তারা। এতে নতুন করে গাজায় ত্রাণ নিয়ে যেতে ভয় পাচ্ছেন ট্রাক চালকরা। ত্রাণবাহী ট্রাকে হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে মার্কিন প্রশাসন বলছে, মঙ্গলবার গাজায় মাত্র 50 ট্রাক ত্রাণ প্রবেশ করেছে, যা চাহিদার তুলনায় একেবারেই সামান্য। টানা 7 মাসের বেশি সময় ধরে গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে 35,000-এর বেশি ফিলিস্তিনি। জাতিসংঘ জানিয়েছে, নিহতদের মধ্যে 56%ই নারী ও শিশু। এদিকে গাজার দক্ষিণাঞ্চলীয় মিশর সীমান্তবর্তী শহর রাফাতে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। গাজায় হামলা শুরুর পর লাখো ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে শহরটিতে। হামলার মুখে এরই মধ্যে 4.5 লাখ মানুষ রাফা থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এছাড়া গাজার উত্তরাঞ্চলে নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন আরও 1 লাখ মানুষ। সৃষ্টি ঘটক, 71। দেখছিলাম ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলার খবর, কিন্তু কেন দেখছিলাম আসলে, এবং আমরা তারপরে খবরের শেষ অংশে দেখলাম যে কেন ত্রাণ সেখানে যায়নি সেটি নিয়ে যুক্তরাষ্ট্র কিছুটা ক্ষোভও জানিয়েছে। কিন্তু এই আমরা সকলেই জানি যে এই হামলার পেছনে যুক্তরাষ্ট্রের যথেষ্ট মদদ রয়েছে। আমরা মানবাধিকার প্রসঙ্গে কথা বলবো। নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র বাংলাদেশের মানবাধিকার নিয়ে কথা বলেছে। এবারে ডোনাল্ড রোড সফরেও মানবাধিকার প্রসঙ্গে এসেছে। বলেছে যে কঠিন যে বিষয়গুলো রয়েছে বাংলাদেশের সাথে, যেগুলো আসলে সমাধান দরকার, তার মধ্যে মানবাধিকার একটি, শ্রম অধিকার একটি। আমাদের সাথে এই আলোচনায় যুক্ত হবেন খুশি কবির, মানবাধিকার এবং উন্নয়ন কর্মী, এবং একই সঙ্গে মোস্তফা সরওয়ার, তিনি তো রয়েছেন, এবং ফরিদ হোসেন, আপনিও আছেন আমাদের সাথে। সকলকে সাথে নিয়ে দ্বিতীয় ভাগে আলোচনা শুরু করতে চাই। খুশি কবির, মানবাধিকার একটি এলিমেন্ট, যখন আমরা দেখি যে ইউরোপিয়ান রাষ্ট্র অথবা পাশ্চাত্যের দেশগুলো বাংলাদেশের উপর কোনো ধরনের চাপ তৈরি করতে চায়, অথবা আমি যদি মন্তব্য না করেই বলি, তাদের একটি মূল এজেন্ডার জায়গা থাকে যে বাংলাদেশের মানবাধিকার রক্ষিত হচ্ছে না। নির্বাচনের পর কি এমন হয়ে গেল যে সেই বিষয়টিকে আমরা কিছুটা পিছনের দিকে রেখেই সামনে এগোতে চাচ্ছি? কি হয়ে গেল আমি জানি না। মানবাধিকার একটি প্রত্যেক পৃথিবীতে যত যে নাগরিক বসবাস করছে প্রত্যেকেরই অধিকার, তাদের মানবাধিকার যেন তারা সুষ্ঠুভাবে বেঁচে থাকতে পারে, নিরাপত্তায় বা বেঁচে থাকতে পারে, তাদের এই বেঁচে থাকার অধিকার। তো এখন যুক্তরাষ্ট্র যে ইলেকশনের আগে অনেকগুলো বক্তব্য রেখেছেন, ওনারা যে বক্তব্য রাখেন সেখানে আমরা সবসময় প্রশ্ন করি, আগেও করে আসছি, এখন করে যাচ্ছি, যে যুক্তরাষ্ট্রতে যা হচ্ছে সেখানে মানবাধিকার লঙ্ঘন চরম হচ্ছে। শুধু যে ইসরায়েলকে, যেটা আপনারা আপনাদের ইসেতে যেটা দিয়েছেন, আপনাদের খবরে প্রকাশ করে আপনারা একটু আগে যে প্রতিবেদন দেখলাম, জি প্রতিবেদন যে দেখলাম, যে ইসরায়েলকে শুধু মদদ দিচ্ছে সেটা না, আমরা দেখছি যে যুক্তরাষ্ট্রের প্রায় অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, বিশেষ করে বেশ সবচেয়ে নামি দামি নাম করা যে সব প্রতিষ্ঠানগুলো আছে, সেখানে তুমুলভাবে প্রতিবাদ করছে শিক্ষার্থীরা এবং শিক্ষকরা, তাদের সাথে যোগদান করছে, এবং তাদের সাথে যে
ব্যবহার করা হচ্ছে সেখানে মানবাধিকার লঙ্ঘন চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো শুধু ইসরায়েলকে যে সহযোগিতা করছে যে এখানে ফিলিস্তিনিদের নিজেদের অধিকার লঙ্ঘন করা, এখানে একেবারে জেনোসাইড সৃষ্টি করা, সেটা শুধু না, তারা তাদের নিজেদের দেশে নিজেদের ছাত্র সবচেয়ে যে বিশ্ববিদ্যালয়গুলো, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবচেয়ে নামি দামি, যেখান থেকে সবচেয়ে ভালো মেধাবী ছাত্র ছাত্রীরা ঢুকতে পারে, তাদের উপর যেটা করছে, তাদের শিক্ষকদের উপর যেটা করছে। আমাদের দেশে থাকি শিক্ষকদেরকে আমরা তো সম্মান করতে এখন পর্যন্ত শিখেছি, এখনো করছে, সেখানে তো সেটা চরম ভাবে করছে। তো সেটা নিয়ে তো প্রশ্ন তাহলে খুশি কবির তাদের কি আসলে এই মানবাধিকার নিয়ে কথা বলাটা ঠিক মানায়? শোভা পায় না। কেন? আমার প্রশ্ন হলো যে যখনই আমরা আমাদের দেশেও মানবাধিকার লঙ্ঘন হোক, সেটা আমরা চাই না, কিন্তু যে দেশে মানবাধিকার লঙ্ঘন সারাক্ষণ হচ্ছে আর এটাকে জায়েজ করা হচ্ছে, তারা আমাদেরকে জিজ্ঞেস করবে, আমরা আমাদেরকে জিজ্ঞেস করব। আমি বলছি না যে আমাদের কোনো মানবাধিকার লঙ্ঘন হয় না, কিন্তু আরেকটা দেশ যে মানবাধিকার লঙ্ঘন এত চরম ভাবে করছে, তাদের কোনো অধিকার নাই আমাদের দিকে প্রশ্ন করা, আমাদেরকে প্রশ্ন করা, সেটা তাদের নাই। কেন? তাদের প্রশ্ন করতে গেলে আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, তোমার কোথায় মানবাধিকার তোমরা? কিন্তু ফরিদ হোসেন, আপনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সাথে জড়িত, কূটনীতির সাথেও জড়িত, এখনো এই বিষয়গুলো দেখছেন। আপনি কখনো দেখেছেন যে আমরা কোনো ফরেন ডিপ্লোমেটকে তার দেশের, বিশেষ করে পাশ্চাত্যের কোনো দেশকে তার মানবাধিকার নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছি? এটা খুব একটা দেখা যায় না। এটা আমাদের জন্য একটা ব্যর্থতার ব্যাপার। আমাদের সাংবাদিকতার ক্ষেত্রে যে জিনিসটা খুবই লক্ষণীয় এবং যেটা নিয়ে একটু সমালোচনাও আমাদের একটু না বেশ সমালোচনাই হয়। যেমন ধরুন যে আপনারা যে কথাগুলি এখানে আসবে, মার্কিন যুক্তরাষ্ট্রের যদি ইতিহাস দেখেন, শুধু যে আজকে গাজায় আপনি এসছেন তা না, যদি সেই ভিয়েতনাম যুদ্ধ থেকে শুরু করে আমাদের 71-এর মুক্তিযুদ্ধ, তাদের অবস্থান, তারপরে আপনার সম্প্রতিকালে বুশ প্রশাসনের সময় যে ইরাক, লিবিয়া এবং এখন এসে গাজাতে আমরা যেটা দেখছি চরম গণহত্যা চলছে। দেখুন, তারা মায়ানমারে গণহত্যা হচ্ছে সেটা নিয়ে তারা খুব উৎসাহী এবং তারা অনেক কিছু করছে, স্যাংশন দিচ্ছে মায়ানমারকে ইত্যাদি, এবং সেটা ঠিক আছে, আমরা সেটা স্বাগত জানাই। যেখানে গণহত্যা হবে সেটা তারা স্যাংশন দিচ্ছে, যে কোনো দেশেই দেখ না কেন। কিন্তু সেই একই জিনিস কিন্তু তারা ইসরায়েলের ব্যাপারে করছে। ইসরায়েলের সঙ্গে তাদের ব্যাপারটা দিলে, হ্যাঁ তোমাকে আমি বলছি তুমি এটা করছো না, সেটা করে একটু ক্ষোভ হচ্ছে জো বাইডেনের, কিন্তু এর বাইরে কিন্তু তারা কিছু করতে চাচ্ছে না। এটা কি আমরা সাংবাদিকরা প্রশ্ন না করি, কিন্তু আমাদের ডিপ্লোমেটরা, আমাদের মন্ত্রীরা, কিংবা আমাদের যখন ফরেন সার্ভিস মিটিং গুলো হয়ে থাকে, বায়োলেটারাল মিটিং গুলো হয়ে থাকে, সেখানে কি আমরা কখনো বিষয়টি উত্থাপন করতে পারি যে তোমরা কেন মানবাধিকার মানছো না? অবশ্যই করতে পারি। আপনি দেখুন যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু প্রায়ই এটা, তিনি একজন সাহসী নেত্রী হিসাবে তৃতীয় বিশ্বের বা সেখানে কিন্তু এই কথাটা তিনি খোলাখুলি ভাবে সবসময় বলে আসছেন, এখনো বলছেন। এবং তিনি এটাও বলেছেন যে কোনো সময় সুযোগ পেলে, যেমন বাংলাদেশ আজকে প্যালেস্টাইনের পক্ষে দাঁড়াচ্ছে, তাদেরকে সাহায্য দিচ্ছে। বাংলাদেশের যেখানে তিনি যাচ্ছেন তিনি প্যালেস্টাইনিদের পক্ষে কথা বলছেন, ইসরায়েলের এই মানে গণহত্যার বিপক্ষে বলছেন, নিন্দা করছেন। এবং এটাও বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র তো সেটা করছে না, এবং পশ্চিমা দেশের অনেকেই সেটা করছেন। তিনি আহ্বান জানাচ্ছেন যে তারাও করুক। এখন আমি যেটা বলছি যে আমরা সাংবাদিকদের দিক থেকে যেটা আসছেন, যেটা আমরা এই কথাটা আমি ব্যক্তিগতভাবে অনেক আগে থেকে বলে আসছি, যে আমরা যে জিনিসগুলো তাদেরকে যেভাবে গুরুত্ব দিই, যেমন ধরেন এখানে একজন অ্যাম্বাসেডার আছে, অ্যাম্বাসেডারকে যদি দেখেন তিনি প্রোটোকলের দিক থেকে তিনি কতটুকু, তার কি গুরুত্ব আছে, সে তার দেশের অ্যাম্বাসেডার আমাদের দেশের মন্ত্রীর সঙ্গে সমানে সমানে কথা বলছে। আমরা সাংবাদিকরা এমন ভাবে প্রশ্ন করছি যে ওই দেশের প্রেসিডেন্ট, ওই দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান চলে আসছে এখানে। এটার দিক থেকে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে আসা দরকার, এবং যদি আমরা তাদের প্রশ্ন করি, তাদেরকে হার্ড হিটিং প্রশ্ন করা দরকার। তারা যে জিনিসগুলো করছে সেটার সম্পর্কে তাদের কাছ থেকে জানা দরকার। তারা যখন মানবাধিকার রিপোর্ট প্রকাশ করে, তখন উল্টা তাদের কাছে প্রশ্ন করা উচিত যে আপনাদের মানবাধিকার প্রকাশ করার এই অধিকারটা
কোথা থেকে পেলেন? ঠিক এই জায়গা থেকে একটি মানে আফসোসের কথা বলতে হয়। আজকে দিনভরই এই ডোনাল্ড ট্রুর সফর আমি ফলো করেছি এবং সেখানে প্রথমেই যেটি বলে দেওয়া হয়েছে যে কোনো প্রশ্ন নেওয়া হবে না, এবং ডোনাল্ড ট্রু তিনি নিজে এসেই বলেছেন যে সম্পর্ক উন্নয়ন করতে চান, কিন্তু আমরা দেখতে পেলাম যে একেবারেই তিনি কোনো প্রশ্ন নিলেন না এবং কোনো প্রশ্নের জবাবও দিলেন না। খুশি কবির, এখানে কি আসলে তাহলে আমরা মত প্রকাশের স্বাধীনতা বা প্রশ্ন করার সুযোগ, যেটি বাংলাদেশের ক্ষেত্রে বলা হয় যে সাংবাদিকরা প্রশ্ন করতে পারে না বা খোলা মনে লিখতে পারে না, সেই জায়গাটার সাথে এটার কোনো মিল খুঁজে পাচ্ছেন কিনা বা অমিল খুঁজে পাচ্ছেন কিনা? আমি বলবো যে যুক্তরাষ্ট্র নিজেকে যে বলে যে তারা সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, প্রাচীনতম গণতান্ত্রিক দেশ, সেখানে কিন্তু গণতন্ত্র চর্চা আমরা দেখছি যে কিভাবে হচ্ছে আর কিভাবে হচ্ছে না, এটা সবই তো স্পষ্ট। আমাদের কাছে যে তথ্য নাই, আমরা যে প্রতিবাদ করছি না এখান থেকে সেটা করছি, কিন্তু এটা কি তারা কর্ণপাত নিচ্ছে? কোনোটাও নিচ্ছে না। তারা বললাম যে তাদের সবচেয়ে মানে ভালো ছাত্রছাত্রীদেরকে তারা একটা স্পষ্ট তাদের বক্তব্য দিচ্ছে, সেখানেও তাদের মত প্রকাশ করার অধিকার দিচ্ছে না। তারা প্রশ্ন করছে তাদের বিশ্ববিদ্যালয়ের কোনো অর্থায়ন সেখানে যেটা ইসরায়েলের সাথে যুক্ত, জায়নিস্ট ফোর্সেসের সাথে যুক্ত, সেখানে তারা চাচ্ছে ওখান থেকে টোটালি ডিসইনভেস্টমেন্ট করা, তাদের পুরো অর্থায়ন ওখান থেকে সরানো। এই দাবি তারা তুলছে, সেটা তো শুনছে না। আর আমাদেরকে যখন বলা হয় যে, আমাদের সাংবাদিকদের যদি বলা হয় যে তোমরা প্রশ্ন করতে পারবা না, সেখানে সাংবাদিকরা যাবে বা কেন? বলে ওনারা যান কেন? আসলে ডনাল্ড লু নাকি অনেকদের সাথে দেখা করেছে, আমাকে তো আমন্ত্রণ করবেই না কেন, আমি প্রশ্ন উঠাবো সেটা আমি জানি, কিন্তু যেগুলো হচ্ছে যে যারা প্রশ্ন করবে তাদেরকে হয়তো ডাকেনি, যারা প্রশ্ন করবে না তাদেরকে ডেকেছে, শুধু দেখানোর জন্য যে আমরা অনেকদের সাথে দেখা সাক্ষাৎ করেছি। এখানে একেবারে আমি বলবো যে দুমুখী একটা তাদের আচরণ, ব্যবহার, সবকিছু। এবং তারা যেহেতু একটা শক্তিশালী দেশ, আমরা এটা সহজে গ্রহণ করে নিব, আমরা তাদের পিছন পিছন ঘুরবো। ডনাল্ড লু আসলে এখানে একটা বিশাল একটা ইস্যু হলো, আমরা একটা শো করে ফেললাম, আমরা এটা মানে, আর এবং তার সাথে আমরা যদি কথা বলতে পারি, তাকে আমি যদি ইন্টারভিউ নিতে পারি, আমি সফল। এই ধরনের আচরণ তো এটা কোনোভাবে গ্রহণযোগ্য না, আমাদের সাংবাদিকদের থেকে গ্রহণযোগ্য না, আমাদের জনগণ নাগরিকদের থেকে গ্রহণযোগ্য না, আমাদের কর্মকর্তাদের থেকে গ্রহণযোগ্য না, আমাদের সরকারের থেকে। সে যদি এখন ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করতে চাচ্ছে, সে ব্যবসা বাণিজ্য কিভাবে দুই দেশের মধ্যে আমরা করতে পারি, ঠিক আছে, দেশের ব্যবসা বাণিজ্য করতে চাচ্ছে করবে, সব দেশের সাথে আমরা ব্যবসা বাণিজ্য করতে চাচ্ছি, কিন্তু সেখানে অন্য কিছু বিষয়গুলো তারা তুলবে আর আমরা তুলতে পারবো না, এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা একেবারে অগণতান্ত্রিক। আমি ছোট্ট একটু মন্তব্য নিয়ে বিরতিতে যেতে চাই। মোস্তফা সরওয়ার, আমরা দেখেছি যে সুধী সমাজের সাথে তারা বসেছেন এবং বারবারই কিন্তু একটা জিনিস বলা হয়ে থাকে যে যে সোর্স থেকে তারা তথ্য সংগ্রহ করে থাকে, সেই সোর্সগুলো বা উৎসগুলো আসলে সবসময় একমুখী হয়ে থাকে অথবা সেটি নিরপেক্ষ হয় না। আপনার কাছে কি মনে হয়, ছোট্ট করে, একেবারেই ছোট করে? না, মানে সে কাদের সঙ্গে দেখা করছে তার তো ডিটেল আপনাদের প্রেসে আসেনি, কাজে এই ব্যাপারে আমার মন্তব্য করা কতটা ঠিক হবে। কিন্তু আমি মনে করি যে যে সমস্ত অর্গানাইজেশনের সঙ্গে দেখা করা হয় তাদের অনেকে কিন্তু ইনডাইরেক্টলি আর ডিরেক্টলি কতগুলো এনজিওর সঙ্গে জড়িত, সেই এনজিও গুলো আবার বিদেশে টাকা পায় তারা। এই সমস্ত ব্যাপার স্যাপার রয়েছে, যে কেউই যে একটা খুব কঠিন প্রশ্ন করবে সেটা হয়তো অনেকে সাহসও করে না, হয়তো ভিসার ভয় পাচ্ছে অযথা, ইত্যাদি বিভিন্ন কারণ জড়িত। আমি কোনটা পিন পয়েন্ট করতে পারবো না, এটা আমার খুবই স্পেকুলেটিভ রিপ্লাই টু ইয়োর কোশ্চেন। কিন্তু আমার কথা হলো যে ডোনাল্ড যদি মানে সুধী সমাজের সঙ্গে দেখা করে, হি ক্যান ডু ইট, এটাও তার একটা কিন্তু অধিকার রয়েছে। কিন্তু সুধী সমাজ তাকে যদি প্রশ্ন না করে, সেটাও কিন্তু তারা নিজেদের অধিকারকে এক্সারসাইজ করছে না। এইভাবেই আমি এটাকে দেখছি।